সো অ্যাকিউট রিউমেটিক ফিভার এটা আমরা সবাই জানি যে স্ট্রেপ্টোককাল গ্রুপ এ হিমোলাইটিক কেউ বলে, কখনো হিমোলাইটিক বলে না। ইনফেকশন দিয়ে হয়, ইউজুয়ালি যেটা হয় যে থ্রটের ইনফেকশন দিয়ে হয়। স্কিন দিয়ে হওয়ার অনেক রিসার্চ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্কিন ইনফেকশনের থেকে আমাদের রিউমেটিক ফিভারের কোনো পাওয়া যায় নাই, এভিডেন্স পাওয়া যায় নাই, ঠিক তো? সো অ্যাকিউট রিউমেটিক ফিভার দেখা যাচ্ছে যে এর প্রবলেমটা কি, অ্যাকিউট রিউমেটিক ফিভার নিয়ে আমরা এত চিন্তা করছি কেন? এর থেকে দেখা যাচ্ছে হাফ অফ দ্য অ্যাকিউট রিউমেটিক ফিভার ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজে কনভার্ট হচ্ছে। আর ইন্টারেস্টিং হচ্ছে এর 2/3 মানে ক্রনিক রিউমেটিক ফিভারের 2/3, ক্রনিক রিউমেটিক ফিভারের 2/3 হচ্ছে যাচ্ছে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজে। কিন্তু রিউমেটিক ফিভার যখন হবে সেটা কিন্তু মেল ফিমেলের কোনো নেই, চেঞ্জ নাই, অল আর ইকুয়ালি এফেক্টেড, অল মেল চাইল্ড অ্যান্ড ফিমেল চাইল্ড আর ইকুয়ালি এফেক্টেড। কিন্তু যারা এফেক্টেড হয়ে গেল তাদের 2/3 গিয়ে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে হাফ অফ দা যাদের আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, এটা সবাই আমরা জানি বোধহয়, যে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ যাদের হয় তাদের হাফের আমরা কোনো ক্রনিক রিউমেটিক ফিভারের হিস্ট্রি পাই না। আমরা যখন মাইট্রাল স্টেনোসিস ডে টু ডে সবাই আমরা প্র্যাকটিস করি, এবং সিভিডি মানে হচ্ছে খনি এইসব রোগের, তো সেখানে যদি আমরা দেখি, যেটা দেখা যায় প্রায় অর্ধেক রোগীর আমরা যখন ক্রনিক মাইট্রাল ভালভ ডিজিজ বা এরোটিক ভালভ ডিজিজ ডায়াগনোসিস করছি, আমরা কিন্তু সেখানে রিউমেটিক ফিভারের হিস্ট্রি পাই না। সেখানে বলা হয় যে দেয়ার ইজ নো হিস্ট্রি সাজেস্টিভ অফ রিউমেটিক ফিভার, যেটা আপনারা বিভিন্ন পরীক্ষার সময় বলেন এবং বলবেন। তো এই রিউমেটিক হার্ট ডিজিজের আবার দেখা যাচ্ছে, যদি এটা আমাদের রিউমেটিক ফিভারের পার্ট না, 25% হচ্ছে শুধুমাত্র মাইট্রাল ভালভ ইনভলভমেন্ট, এবং মাইট্রাল অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্ট হলে 40%। আদার্স ভালভ বা আদার্স বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে হচ্ছে অন্যান্যগুলো। আমরা খুব দ্রুত চলে যেতে চাই, সরি, কারো অসুবিধা হলে বলেন। না স্যার, ওটা বোধহয় সাইড কোনো নয়েজ হয়েছে স্যার। এখন তো আবার কি দেখা যাচ্ছে, প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে না? সো অ্যাকিউট রিউমেটিক ফিভার যেটা আমরা বলছিলাম, চাইল্ড এবং ইয়ার অ্যাডাল্ট এদের ইকুয়ালি এফেক্টেড হয়, এবং মেল ফিমেল সমানভাবে এফেক্টেড হয়। এখন সবাই এটাও আমরা জানি যে ওয়েস্টার্ন এলাকায় অ্যাকিউট রিউমেটিক ফিভার নাই বললেই চলে, নাই বললেই চলে, সেটা ইউরোপ এবং নর্থ আমেরিকায়। কিন্তু আমরা এশিয়া, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকা, বিশেষ করে সেন্ট্রাল আফ্রিকাতে এটার প্রিভিলেন্স কিন্তু খুব কম না। 13 to 150 পার লাখ, না পার লাখ, পার 100,000, আমরা যেটা বলতে পারি পার 100,000-এ প্রায় 150 জন পর্যন্ত হতে পারে। সুতরাং আমরা এখনো খুব হাই রিস্কে আছি যে অ্যাকিউট রিউমেটিক ফিভারের মধ্যে, যা পরবর্তীতে অ্যাকিউট রিউমেটিক হার্ট ডিজিজ, যেটা সবচেয়ে আমাদের হচ্ছে সরি চেঞ্জ হচ্ছে না কেন? তো ইটিওলজি যদি দেখতে যে আমরা, সেটা আমরা জানি যে আপার রেসপিরেটরি ইনফেকশন, যেটা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দ্বারা হয়, সেটাই হচ্ছে আমাদের যদি বলি ইটিওলজি। একই কথা ঘুরে ঘুরে আসে যে 1/3 হ্যাভিং নো হিস্ট্রি অফ ইনফেকশন। এখানে আরেকটা কথা যে অ্যাকিউট রিউমেটিক ফিভারও যদি হয়, এটা আমরা বলছিলাম অ্যাকিউট রিউমেটিক ফিভারের 50%-এর আমরা ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, তার আবার 50%-এর আমার কোনো হিস্ট্রি পাই না। এখানে হচ্ছে যে অ্যাকিউট রিউমেটিক ফিভার হচ্ছে তারপরে 1/3-এর আমরা কোনো, যেটা হচ্ছে যে আপার রেসপিরেটরি ইনফেকশন, যেটা হচ্ছে গ্যাস গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দ্বারা হয়েছে, সেরকম হিস্ট্রিও আমরা পাই না। সুতরাং ইন্টারেস্টিং এখানে কিছু ডাটা আছে, এগুলি একটু অনেক সময় স্যাররা বেশ যদি মনে পড়ে প্রশ্ন করে বসে, একটু মনে রাখার চেষ্টা করবেন সবাই। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বলছি, আমাদের এটা যেটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে এজ গ্রুপ। এখন 15 ইয়ার্স, আমাদের দেশে আমরা আরো পরেও পেয়ে যাচ্ছি। পেডিয়াট্রিক্সে যারা কাজ করে তারা হয়তো বেশি পাচ্ছে, কিন্তু আমরাও অ্যাডাল্টও কিছু কিছু পেয়ে যাচ্ছি অ্যাকিউট রিউমেটিক ফিভার। বোথ সেক্সে ইকুয়ালি ইনভলভমেন্ট করে। সোশিওইকোনমিক ফ্যাক্টরস গুলো আমরা জানি সবগুলোই,
যে আমাদের মতো দেশে যেগুলো এগুলো সবই বিদ্যমান, আমাদের পভার্টি, আমাদের লো সোসিওইকনমিক স্ট্যাটাস, poor hygiene, illiteracy, ignorance, malnutrition, large family, all are present here, and আমাদের দেশে সবই আছে। সো প্যাথোজেনেসিস এন্ড প্যাথোলজি, এটা আমরা জানি যে এপিডেমিক ফিভার যেটা যা আমাদের মেইন কনসার্ন হচ্ছে হার্ট, হার্ট ইনভলভ করে, কানেকটিভ টিস্যু ইনভলভ করে, কিন্তু এটা রিভার্সিবল, জয়েন্ট ইনভলভ করে রিভার্সিবল, সাবকিউটেনিয়াস টিস্যু ইনভলভ করে রিভার্সিবল, ইভেন ব্রেন যেটা আমরা সিডেনামস কোরিয়া হয়তো আলাপ করবো সেটাও আমার রিভার্সিবল। বাট আমার কার্ডিয়াক ইনভলভমেন্ট, যেটা বিশেষ করে আমাদের ভালভুলার হার্ট ডিজিজের মূল কারণ, এখনো আমাদের দেশের মূল কারণ হচ্ছে এই রিমেটিক ফিভার। সেটা হয়তো এপিডেমিক ফিভার না, বাট রিকারেন্ট গিয়ে ক্রনিক গিয়ে তখন রিমেটিক ফিভার গুলো আমাদের হচ্ছে। সো রিমেটিক ফিভারের একটা প্যাথোজেনিক ফিচার যেটা আমরা পরে বলবো, যে একটা হচ্ছে অ্যাশব নোডিউল, একটা প্যাথোলজি। এটা পাওয়া যায় কোথায়, কোথায় পাওয়া যায়, দেখতে কেমন, সেটা হয়তো আমরা আলাপ করতে পারি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল না হলে এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল না এই কারণে যে আমরা টিস্যু থেকে কালেক্ট করবো, যে আমার মায়োকার্ডিয়াম থেকে, এন্ডোকার্ডিয়াম থেকে আমি কিভাবে টিস্যু আনবো, সেটা মাইক্রোস্কোপিক নিচে আমরা পরীক্ষা করলে অ্যাশব নোডিউল পেয়ে যাবো। একই কথা ঘুরে ঘুরে বারবার আসতেছে, আমরা এগুলো খুব এখানে বলতে চাই না। এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আমরা অ্যাকিউট থ্রট ইনফেকশন, যেটা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দ্বারা, এটাও তো আমাদেরকে একটু বুঝতে হবে। একজন মা বাবা প্যারেন্টস তার বাচ্চা নিয়ে আসলো, একটাই পরীক্ষা নিয়ে আসে যে স্যার এই যে দেখেন কাগজের মধ্যে আমরা রিমেটিক ফিভার ধরা পড়ছে। সেই কাগজটা কি একটা ইএসও টাইটার, হয়তো 200, 400 বা 600। সো একটা ইএসও টাইটার দিয়ে কিন্তু আপনি আমি ডায়াগনোসিস অন্তত আমাদের লেভেলে আমরা করব না, আমরা যেগুলা ক্রাইটেরিয়া অনুযায়ী করব। কিন্তু তাকে তো আমরা কিছু প্রশ্ন করে দেখতে পারি যে তার আগে কোনো এই আপার রেসপিরেটরি ইনফেকশনের কোনো হিস্ট্রি আছে কিনা, সেই জিনিসগুলো আমরা প্রশ্ন করে করে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আমরা কিছু ক্লিনিক্যাল ফাইন্ডিং যদি অনেক সময় দেখতে চাই, আমরা এগুলি দেখতে পারি। আমরা সবাই জানি যে এগুলো টনসিলাইটিসের ফিচার, কিন্তু আলাদাভাবে যদি দেখি যে এই জিনিসটা শুধু একটু ইয়ে আছে, যে আলাদাভাবে যদি দেখি এরকম একটা আপনি বলতে পারেন যে এটা স্ট্রেপ্টোকক্কাল গ্রুপ এ ইনফেকশন দ্বারা হয়। অন্যগুলি কিন্তু কমন, নন স্পেসিফিক, এটাও নন স্পেসিফিক, বাট অনেক সময় এটা দেখা যায় যে স্কারলেট ফিভারের মতো এরকম একটা জিনিস দেখা। এই জিনিসটা একটু দেখতে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যারা কার্ডিওলজি ছাত্র, আমরা যারা কার্ডিওলজি নিয়ে কাজ করি, আমরা বোধহয় এটা একটু বোঝার চেষ্টা করা ভালো। এখন না বুঝলেও আমি অনুরোধ করব, সবাই এটা পাবেন, বিভিন্ন বইয়ে আছে, ওয়েবসাইটে আছে, একটু বোঝা যে আমাদের প্যাথোলজিটা কিভাবে হয়। আমি যদি ধরি যে আমার গ্রুপ একটা থ্রট ইনফেকশন হলো, ওখান থেকে আমার একটা, এটা যদি শুধু হার্টের অংশটাই চিন্তা করি, কার্ডিয়াক ইনভলভমেন্ট আমার কিভাবে হলো, এই জিনিসটা যদি চিন্তা করি, একটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাসের একটা প্রোটিন আছে যেটা অ্যাম প্রোটিন, তার সাথে কিছু মিমিক্রি আছে যেগুলো আমাদের এই কার্ডিয়াক টিস্যুতে পাওয়া যায়। এই জন্য কার্ডিয়াক ইনভলভমেন্টটা হয়তো বেশি হয়, কার্ডিয়াক ইনভলভমেন্টটা বেশি হয়, এখানে এফেক্টটা বেশি হয়, যে খারাপ প্যাথোলজি গুলা বেশি হয়। সেটা কিভাবে, সেটা একটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কিছু ইনফ্ল্যামেটরি ফাংশনাল, তাদের কিছু অ্যান্টিবডি, তাদের কিছু কমপ্লিমেন্ট, ওদের কিছু ইনফ্ল্যামেটরি, এগুলি দিয়ে আমার এখানে একটা ইনজুরি হয়। এই ইনজুরি হওয়ার পরে আমার যে অ্যান্ড্রোজেনাস এন্টিজেন তৈরি হয়, এই অ্যান্ড্রোজেনাস এন্টিজেন শুরু হলো আমার প্যাথোলজির একটা অংশ। একটা অংশ থেকে যেখানে ইন্টারলিউকিন গামা বা ইন্টারফেরন আলফা, এই জিনিসগুলো ইন্টারলিউকিন, বিভিন্ন ধরনের সাইটোকাইনস রিলিজ হওয়ার পরে আমার এখানে নিউভাস্কুলারাইজেশন হবে, এখানে আরেকটা টিউমার গ্রোথ ফ্যাক্টর দিয়ে ফাইব্রোসিস হবে। এই জিনিসটা এই মাথায়, আবার এই মাথায় এইরকম অ্যাশব নোডেল এরকম না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনোটা হতে পারে। এটা একটা ছবি আঁকার জন্য, এটা বোঝানোর জন্য হয়তো এইভাবে করছে। এটা যে কোনো জায়গায় আমার যে কোনোটা হতে পারে, এখানেও আমার অ্যাশব নোডেল থাকতে পারে, এখানে আমার ফাইব্রোসিস থাকবে, সব জায়গায় থাকবে। তো এই জিনিসগুলো, এটা একটা দিক গুলো। আরেকটা দিক হচ্ছে যে এখানে অনেকগুলো সেলকে সে অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছে বি সেল, CD4, CD8 সেলকে অ্যাক্টিভেট করে, ঠিক সেম প্রসিডিউরই করে, একই জিনিস করে, একই জিনিসই আলটিমেটলি একই জিনিস করে
আমার ইয়ে করে। আরেকটা এটা খুব কঠিন মনে হলো, জাস্ট অ্যান্টিবডি, এই কথাটা আমরা মনে রাখি যে এক ধরনের অ্যান্টিবডি রিলিজ করে সেম ধরনের এফেক্ট গুলা করে। তাইলে আমাকে এই জিনিসগুলো একটু জাস্ট মনে রাখা, একটু বোঝার চেষ্টা করা, বিশেষ করে কার্ডিওলজির ছাত্র অন্যদের সাথে কথা বলতে গেলে, মেডিসিনের সাথে কথা বলতে গেলে আপনি যখন এটা পারবেন, ওরা হয়তো এই জিনিসগুলো তেমন একটা আগ্রহ এদের কম। তো এখানেই আপনার সাথে ওর পার্থক্যটা হবে। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন যে আমাদের এই দুইটা বা তিনটা প্যাথোজেনেসিসের মাধ্যমে ইনভলভমেন্ট গুলো হয়। এখন আসছে ম্যানিফেস্টেশন। আমরা যদি ডায়াগনোসিসে যাই, ম্যানিফেস্টেশন একটা হচ্ছে, আমরা সবাই জানি যে আমরা একটা ক্রাইটেরিয়া ফলো করে আমরা রিমেটিক ফিভার ডায়াগনোসিস করি। সেই ক্রাইটেরিয়া গুলো কি? একটাকে বলি আমরা মেজর ক্রাইটেরিয়া, আরেকটা মাইনর ক্রাইটেরিয়া। আমি খুব দ্রুত চলে যেতে পারবো এখান দিয়ে আশা করছি। সেই ক্রাইটেরিয়া গুলোর একটু, এইগুলো পুরোনো দিনের কথা ছিল যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। আমি শুধু এখন আর্থ্রাইটিস শব্দটা ব্যবহার করবো এখানে, একটু পরে কেন শুধু আর্থ্রাইটিস বলতেছি এটা বলে যাবো একটু পরে। আমি বলছি যে কোনো সময় যে কেউ আমারে থামিয়ে দিতে পারবো, সবার কাছে আসলে ইয়ে আছে, আমি আশা করছি যে আমাকে যদি কেউ থামাইতে চায় সময়। তো এই মেজর ম্যানিফেস্টেশন গুলোর মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে আমার আর্থ্রাইটিস। সে আর্থ্রাইটিস প্রায় 70% একুট রিউমেটিক ফিভারে আর্থ্রাইটিস পাওয়া যায়। একুট রিউমেটিক ফিভারে প্রায় 75%-এ আর্থ্রাইটিস পাওয়া যায়। আর্থ্রাইটিসের যা ক্যারেক্টারিস্টিক্স আছে সবগুলি এখানে হবে। আমরা যা করে জানি যে আর্থ্রাইটিসের যেসব ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা ইনফ্লেমেটরি যা থাকে সবই এখানে হবে। এখানে নতুন করে কোনো কিছু নেই। আর মনো আর্টিকুলার আর্থ্রাইটিস আনইউজুয়াল, কিন্তু আমরা পরে আসতেছি ওইটা, যেটা আমাদের লেটেস্ট যে মডিফিকেশন হয়েছে জোন্স ক্রাইটেরিয়া, সেটাতে এই কথাগুলো আবার চলে আসবে। সেই জন্য আমি এখানে একটু দ্রুত চলে যেতে চাই। একটা জিনিস হচ্ছে যে একজনের হয়তো আমরা জানি যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, কিন্তু এখন একটা বাচ্চার যখন আর্থ্রাইটিস শুরু হয়, আপনারা আমার কাছে আসার আগেই কিন্তু সে হয়তো অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ পেয়ে ফেলে। অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ পেলে কিন্তু আর তার যে এই মাইগ্রেটরি যে ফিচারটা, নেক্সট যে আরেকটা এই জয়েন্টটা ছেড়ে যে আরেকটা জয়েন্টকে ইনভলভ করবে, এই সুযোগটা কিন্তু দেয় না। বিশেষ করে যদি সে সেলিসাইলেটস পেয়ে যায়, অ্যাসপিরিন পেয়ে যায়, তাহলে কিন্তু তার এই মাইগ্রেটরি নেচার আপনি পাবেন না। সো এখানে একটা ড্রাগ হিস্ট্রি, আমরা যখন ডায়াগনোসিস করব, ড্রাগ হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট জিনিস। যে একটা মনোআর্থ্রাইটিসও তখন আমার কাছে একটা কি বলি আমি মেজর ম্যানিফেস্টেশন হিসেবে হয়তো আমাকে কাউন্ট করতে হবে। যে মা বললো যে ওর জয়েন্ট ফুলে গেছিল, জয়েন্টের ব্যথা হচ্ছিল, এই ওষুধ খাওয়াইছি, এখন জয়েন্টের ব্যথা। তারপরে দেখা গেলো যে ডাক্তার সাহেব এসোটাইটার করছে, এসোটাইটার উপরে এসোটাইটার সোকল পজিটিভ আসছে। সো এগুলো কিন্তু সব যে কার্ডিওলজিস্ট আপনাকে এগুলো সবগুলো বিবেচনায় আনতে হবে। কার্ডাইটিস, যেটা আমাদের সবচেয়ে বেশি কনসার্ন, যে আমরা কেন সব সারা ওয়ার্ল্ডে যেখানে রিউমেটিক ফিভার আছে, কার্ডাইটিসই মূল কারণ, মূল ফোকাস যে কার্ডাইটিস আপনারা জানেন যে সবগুলা আমাদের হার্টের যতগুলো লেয়ার আছে, কার্ডাইটিসের সবগুলো লেয়ারই ইনভলভ করে। সেই জন্য এই কার্ডাইটিস দিয়ে আমরা কিন্তু বিশেষ করে যে রেস্ট, অনেক সময় বাচ্চাদের রেস্ট বা স্কুল বন্ধ, ইভেন একটা বছরের পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিতে হয় কার্ডাইটিসের জন্য। সো সেই কার্ডাইটিসটা আমার পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে এবং এন্ডোকার্ডাইটিস হতে পারে। সো এই পেরিকার্ডাইটিসের জন্য কি হবে সেগুলো আমরা জানি সবাই, যে পেরিকার্ডাইটিসে আমার পেন হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, আর তেমন কিছু পেরিকার্ডাইটিসে। এন্ডোকার্ডাইটিসে আমার মেইন ফোকাস, যে এন্ডোকার্ডাইটিসে আমার বালভুলাইটিস হয়, এই বালভুলাইটিস হয়ে আমার ক্রনিক বালভুলার হার্ট ডিজিজ, সবগুলি যা পান আপনারা সবগুলি এই বালভুলাইটিসের জন্য। আর মায়োকার্ডাইটিস এটা একটা একুইট ফেজ মায়োকার্ডাইটিসে আমার মেইন জিনিস হচ্ছে আমার কার্ডিয়াক ফেলিওরে চলে যায় পেশেন্ট, যে মায়োকার্ডাইটিসে কার্ডিয়াক ফেলিওরে চলে যায়, বা ইসিজি ফাইন্ডিংস ওগুলো অনেক কিছু আছে, ওগুলো আমরা পেয়ে যাই। তো এখন আমরা বললাম যে পেরিকার্ডাইটিস হলে মেইনলি আমার পেরিকার্ডাইটিস পেইনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। মায়োকার্ডাইটিস হলে আমার কি হবে? মায়োকার্ডাইটিস চিন্তা করেন যে মায়োকার্ডিয়াম ইনভলভ হলে আমার পালপিটেশন হবে, যেটা আনইউজুয়াল পালপিটেশন। দেখবেন টেম্পারেচার রোগীর বেশি নেই, কিন্তু রোগীর হার্ট রেট বা পালস রেট যাই বলেন, পালপিটেশন সেখানে বেশি থাকে, সেটা মায়োকার্ডিয়াম ইনভলভমেন্টের জন্য। তারপরে মায়োকার্ডিয়াম যখন আরেকটু বেশি ইনভলভ হবে, সেখানে কার্ডিয়াক ডাইলেটেশন আরম্ভ হবে,
আমার এলবি ফাংশন খারাপ হবে, ওভারঅল এলবি ফাংশন না আরবি ফাংশন সব ফাংশনই আমার খারাপ হবে, এবং আমার এই এলবি ফাংশন খারাপ হওয়ার জন্য যা যা হয়, উইকনেস থেকে শুরু করে ফ্যাং ফেলিউর, একুইট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ফিচার, একুইট রাইট ভেন্ট্রিকুলার ফেলিউরের ফিচার, সবগুলি নিয়ে আমার পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর বালভুলাইটিসের জন্য যেটা আমরা যখন ক্লিনিক্যালি যদি বালভুলাইটিস বুঝতে চাই, সেগুলো কিছু রিগার্জিটেন্ট মারমার হয়, সেই রিগার্জিটেন্ট মারমারগুলি মনে রাখতে হবে। সেটা অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে, মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। এগুলো আমরা বলছি, বলে গেলাম। এটা হচ্ছে যে একটা জিনিস চিন্তা করেন, যখন জাস্ট সিঙ্গেল এপিসোড একিউট রিউমেটিক ফিভার আমরা যদি করি, এরকম একটা হয়তো বাল্বের প্যাথোলজি পাবো বা কিছু বাল্বের স্ট্রাকচার পাবো, আমি প্যাথোলজি বলছি না, বাল্বের স্ট্রাকচার এরকমটা পাবো। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কোনো বালভুলার ইনভলভমেন্টই হয়তো না, এখানে হয়তো রিগার্জিটেশন। কিন্তু এটা যখন ক্রনিক হবে অর্থাৎ রিকারেন্ট ইনভলভমেন্ট হবে, তখন কিন্তু দেখেন এই সাববালভুলার চেঞ্জ চলে আসতেছে, চেঞ্জগুলো চলে আসতেছে, এই ধরনের এগুলো আশা করছি বালভুলার হার্ট ডিজিজ যেখানে আলোচনা হবে সেখানে এটা হবে। সিডেনামস কোরিয়া ডায়াগনোসিস কিছুটা একটা বলে একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা সবাই একটু মনে রাখবেন। এটার আরেকটা জানি কি বলে, স্যান্ড বাইটাস ডান্স বলে, সেটা হলো স্পেশাল এরকম কিছু বাচ্চারা যাদের ইনভলভমেন্ট হয় তাদের কিছু ইনভলন্টারি এই ধরনের মুভমেন্ট হয় দেখিয়ে এটাকে আরেকটা বলে। তো সেখানে কি হয় যে কোনো উদ্দেশ্যহীন পারপাসলেস ইনভলন্টারি কোরিওফর্ম মুভমেন্টস অফ হ্যান্ডস, ফিটস অর ফেস। কেমন সেক্ষেত্রে যে একজন যার এই সিডেনহামস কোরিয়া হয়, সিঙ্গেল একটা ম্যানিফেস্টেশন কিন্তু এনাফ আপনার ডায়াগনোসিস করার জন্য, যদি আপনার সাপোর্টিভ এভিডেন্স থাকে যে রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল অথবা রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের সাপোর্টিভ এভিডেন্স থাকলে এই একমাত্র সিডেনহামস কোরিয়া এনাফ আপনার ডায়াগনোসিস করার জন্য। এগুলো একটা ক্লিনিক্যালি তাহলে আমরা কিভাবে সিডেনহামস কোরিয়া একদম ব্যাকসাইড দিয়ে একটা পরীক্ষা করতে পারি। আপনি যখন একজনকে এরকম আপনার আঙ্গুলটা ধরতে দিবেন, আমি ধরলে কি হবে, আমাকে বলবেন ধরতে, আমি তো ডাক্তার সাহেব ধরছে, আমি কিছুই নাড়াচাড়া করবো না, কিন্তু ও কিন্তু আপনার শুরু করে দিবে বিভিন্ন রকমের মুভমেন্ট, এরকম ওইরকম ওইরকম, এগুলি বলা হয় মিল্ক ব্যক্তি। ও কিন্তু শান্ত থাকবে না, এ কিন্তু ইচ্ছে করেও করছে না, ইনভলন্টারি একটা মুভমেন্ট হচ্ছে, এই একটা জিনিস দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে এরকম হাত যদি, আমি জানি না দেখা যায় কিনা, হাত যদি এক্সটেন্ড করে দিই, আমাকে যখন বলবেন যে হাত আপনি এরকম করে রাখেন, আমি এরকম করে রাখছি, কিন্তু ও এরকম করে রাখবে না, ও এরকম স্পুনিং প্রোনেশন সাপোজিশন এরকম করতে থাকে। এই জিনিসগুলো একটু, এটা সিডেনহামস কোরিয়া যারা কখনো পেয়ে যদি যান, এটা কিছুই না, এই লিঙ্কে গিয়ে আমি ইউটিউবে গেলে এই ড্যান্স গুলো এরকম দেখতে পাবো। ইরেথেমা মার্জিনাটা ভেরি রেয়ার, এবং ডায়াগনোসিস করাও আমাদের দেশে মনে হয় যে আমাদের বুঝাও খুব কমপ্লেক্সনের জন্য আমাদের এই জিনিসগুলো বুঝাও খুব কম হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, উপরের দিকে আপার ট্রাঙ্কে আপার লিম্বে এটা বেশি ইনভলভমেন্ট হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর স্যার সিডেনহাম কোরিয়া স্যার একটা পেশেন্ট তো স্যার হান্টিংটন কোরিয়া নিয়েও আসতে পারে স্যার, তো এই দুটাকে স্যার ডিফারেন্সিয়েট করবো কিভাবে স্যার? খুবই কঠিন জিনিস, আমি আসতেছি এই প্রশ্ন মনে রেখা আবার করবা যে আমি আসলে কিভাবে করবো করবো। এই কিছু যেটা বললাম যে আমার হান্টিং কোরিয়াতে বোধহয় এরকম কিছুটা নাই, আমি নিউরোলজি খুব পড়াশোনা করা নাই, আমি করি। কিন্তু আমি যদি মিল্কমেড টেস্ট এরকম করতে যাই, মিল্কমেড টেস্ট করতে যাই, এটা কিন্তু হান্টিংটন কোরিয়াতে এরকম করবে না। এখানে কিন্তু সে ওই আপনার আঙ্গুল যখন ধরবে, আপনার হাত যখন ধরবে, ও আপনার হাতকে বিভিন্ন রকমের মুভমেন্ট করবে, আপনি যখন এই যে বললাম আরেকটা সুপার এক্সটেন্ড করতে হাতকে, সে ওইভাবে রাখবে না, সে ওই নিজের মতো করে একটা নাড়াচাড়া ডান্স করতে থাকবে। সাবকিউটেনিয়াস নোডুলটা এখানে নাই, জাস্ট ওইটা সাবকিউটেনিয়াস নোডুল হয়, ওইরকম সাবকিউটেনিয়াস নোডুলের যা ফিচার থাকে সবগুলি হয়। সরি, ওইটা আরেকটা মেজর ম্যানিফেস্টেশন আমার এখানে কেন জানি বাদ করে গেল, দেখতেছেন। সো ওই জিনিসটা খুব রেয়ার না, ওই ইরেথেমা মার্জিনের মতো খুব লেস কমন। সাবকিউটেনিয়াস নোডুলও আমরা খুব বেশি পাই না। আসলে আমাদের মেইন ফোকাস থাকে আর্থ্রাইটিস, কার্ডাইটিস, এইদিকে আমরা মেইন ফোকাসটা করি, যদিও আমাদের অনেকগুলো জিনিস আছে।
আর মাইনর ম্যানিফেস্টেশন, যেগুলো আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করতে মাইনর ম্যানিফেস্টেশন লাগে, দুটো হচ্ছে আমার ক্লিনিক্যালি দুইটা ক্রাইটেরিয়া, একটা আর্থালজিয়া আর একটা আমার ফিভার। আর দুটো হচ্ছে আমার ইনভেস্টিগেশনাল, যেটাকে আমরা বলি অ্যাকুইট ফেজ রিঅ্যাকশন। এটা হতে পারে আমার সিআরপি, হতে পারে এসোটাইটার, অথবা নিউক্লিওসাইটোসিস, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস। আর একটা হচ্ছে ইসিজি ক্রাইটেরিয়া, প্রলং পিয়ার ইন্টারভেল অথবা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আজকাল ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক ইপি ওলারা বলতে চায় না, তারা বলে যে প্রলং এবি কন্ডাকশন। এটা একটু ইসিজি আজকাল ক্লাসগুলো করলে দেখবেন যে ওনারা প্রলং এবি কন্ডাকশন করতে চায়, কারণ ফার্স্ট ডিগ্রি এবি ব্লক হলে তো ব্লকই, এবি তো আর কন্ডাক্ট করতেছে, একটু ডিলে করে কন্ডাক্ট করছে, এই জন্য একটার মধ্যে আরেকটা বলে ফেলে। সো এই হচ্ছে আমার 5টা মেজর ক্রাইটেরিয়া, আর আমার এখানে 4টা মাইনর ক্রাইটেরিয়া। এই হচ্ছে এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি ডায়াগনোসিস করব অ্যাকুইট রিউমেটিক ফিভার। এই সাথে যেটা হলো, যেটা ইম্পর্টেন্ট, যে এসেনশিয়াল কিছু আমার জিনিস লাগবে, দ্যাট ইজ দ্য এভিডেন্স অফ রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। সেটা কি? সেটা স্ট্রেপ্টোকক্কাল রিসেন্ট ইনফেকশনের আমরা ওই যেটা হলো আমার কয়েকটা আছে, যে আমি হিস্ট্রি দিয়ে যদি এরকম পাই স্ট্রেপ্টোক, অথবা আমি যদি থ্রোট সোয়াব টেস্ট করে পজিটিভ পাই, খুবই রেয়ার, 10 to 20% ক্ষেত্রে আপনি, কারণ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হওয়ার পরে 2 থেকে 4 সপ্তাহ পরে আপনার যে অ্যাকুইট রিউমেটিক ফিভার হলো, ততক্ষণে হয়তো তার থ্রোট ইনফেকশন ভালো হয়ে গেছে, আপনি কালচার করে হয়তো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন পাবেন না। কিন্তু এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেও যদি পান, সেটাও কিন্তু আপনার এভিডেন্স, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে কতগুলো অ্যান্টিবডি টেস্ট করি, ডিফারেন্ট 3টা অ্যান্টিবডি। আমরা যদিও আমাদের এখানে স্কারসিটির জন্য আমরা একটার উপরে ডিপেন্ড করবো, সেটা হচ্ছে এএসও টাইটার বা অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও অ্যান্টিবডি, অ্যান্টি ডিএনএস একটা আছে, অ্যান্টি হাইলোনেটিক্স একটা আছে। এগুলা যদি আমরা সবগুলো মিলে শুধু এএসও টাইটার যদি চিন্তা করি, 80 to 85% ক্ষেত্রে আপনি এএসও টাইটার পাবেন, একটা সিঙ্গেল অ্যান্টিবডি আপনি পাবেন। আমাদের যেহেতু এএসও টাইটার আছে, সেই জন্য আমি এএসও টাইটার বলবো। আর যদি সবগুলি আমরা করতে পারি, 3টাই যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অলমোস্ট 100%, 95 to 100% ক্ষেত্রে রিসেন্ট একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এভিডেন্স আছে, যেটা আমার এই জোন্স ক্রাইটেরিয়া করার জন্য। যে প্রশ্ন যে করছিল যে একজনের যে কোরিয়া, এখানে জাস্ট আমি এমনি স্লাইডটা দিছি যে আমাদের কতটা ডাইলেমার মধ্যে থাকতে হয়। আর্থ্রাইটিসের যে ডিডি, মানে আর্থ্রাইটিস, আপনি অ্যাকুইট রিউমেটিক ফিভারের আর্থ্রাইটিস সাথে ডিডি গুলা চিন্তা করেন, ইভেন হ্যানোগিস্কলিন পারপুরা পর্যন্ত আছে। সো এখানে ডিফারেন্সিয়েট করা খুব কঠিন কাজ। ডিফারেন্সিয়েট হচ্ছে আপনি সবগুলি মিলে ডিফারেন্সিয়েট করবেন। আপনি স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন থেকে আসবেন, আপনি আর্থ্রাইটিস দেখবেন, আপনি ওখানে কার্ডাইটিস দেখবেন, আপনি যদি পেয়ে যান ইরেথেমা নোডুসাম সাবকিউটেনিয়াস নোডুল দেখবেন, ইরেথেমা মার্জিনেটাম দেখবেন, কোরিয়া দেখবেন, তারপরে আপনি গিয়ে আর্থ্রাইটিসের এগুলো তখন মিলাবেন। খুব কঠিন, মানে ডিডি গুলা দেখেন, শুধু আপনার এই আর্থ্রাইটিসের যে কোনো ডিডির সাথে আপনি এটা কনফিউজ করেই ফেলতে পারেন। শুধু আর্থ্রাইটিস নিয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি শুধু আর্থ্রাইটিসের উপর আমি ডায়াগনোসিস করবো অ্যাকুইট রিউমেটিক ফিভার, কার্ডাইটিস সেম, সার্ডাইটিসও সেম, দেখেন কতগুলো। আর যেটা কোরিয়া যে প্রশ্ন করলেন, অসংখ্য, আমি সবগুলি বুঝিও না, এমন এমন আছে সবগুলি আমি বুঝিও না। ট্রিপল টিক ডিসঅর্ডার, যেগুলো আমরা হয়তো এমবিবিএস লেভেলে পড়ে আসছি, তারপরে আর জানি না। ভেঙানো বলতাম, যে আমাদেরকে বোঝানোর জন্য যে তোমার ভেঙাইতেছে মনে করবো, ঠিক ডিসঅর্ডার। সো খুব কঠিন যে প্রশ্ন করছেন, ধন্যবাদ। খুব কঠিন, তো কঠিন হলেও আমরা এটাকে সহজ করে নিয়ে আসবো। আমরা আদার ক্রাইটেরিয়া গুলো, আদার পারিপার্শ্বিক অবস্থা, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, আমি আমেরিকায় বসবাস করছি না বাংলাদেশে বসবাস করছি, আমি বস্তি এলাকায় বসবাস করছি না আমি গুলশানে হয়তো ভালো একটা জায়গায় বসবাস করছি, এগুলো বিবেচনা আনতে হবে। কিছু ইনভেস্টিগেশন এগুলো আমরা বলে ফেলছি যে কি কি ইনভেস্টিগেশন আমাদের কেন করতে হচ্ছে। একটা ইনভেস্টিগেশন এখানে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাম, বানান বোধে ভুল আছে। সো ইকোকার্ডিওগ্রাম কিন্তু প্রথম দিকে ছিল না, আমরা আসছি। প্রথম দিকে ইকোকার্ডিওগ্রামের কোনো রোলই ছিল না। যখন প্রথমটা আসে, যে জোন্স ক্রাইটেরিয়া যখন আসে, সেটা বোধ হয় 44-এ। সো 1944 থেকে বলতে গেলে 2001 সাল পর্যন্ত এই ইকোর কোনো রোলই ছিল না। তারপরে ইকোর রোল আসা শুরু হলো। এখন কিন্তু ইকোর একটা ভাইটাল রোল আছে, যে আপনাকে ইকোকালমোস করতে হবে অ্যাকুইট রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য, আপনাকে অ্যাকুইট কার্ডিয়াইটিস ডায়াগনোসিস করার জন্য আপনাকে
এই ইকোকার্ডিওগ্রাম করতে হবে, এবং সেটা ডপলার সহ, কালার ডপলার সহ ইকোকার্ডিওগ্রাম করতে হবে। এটা কিন্তু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। ইম্পর্টেন্ট এই একটা স্লাইড, সেটা হচ্ছে যে এই যে ইকো আমরা করব, আমরা ইকো করে বললাম এটা কার্ডাইটিস, সেটারও ক্রাইটেরিয়া ওরা ফুলফিল করে দেবে। আমি একটাই বলছি যে ক্রনিক যখন হয়ে যাবে, ক্রনিক লিমিটিক ফিভার যখন হয়ে যাবে, তখন কিন্তু ভালভুলার চেঞ্জগুলো আমরা জানি, ভালভুলার থিকেনিং, সাবভালভুলার চেঞ্জ, রেস্ট্রিকশন ইত্যাদি ইত্যাদি, ওগুলো সবই তখন পেয়ে যাবে। কিন্তু একুইটি আমরা কি করবো? একুইটি খুব রেয়ার জিনিস। অনেক সময় আমরা একটা আলোচনা এক সময় হয়েছিল আমাদের মধ্যে যে থিকেনিং কে আরম্ভ হয়ে যায় 3 মিলিমিটার হইলে কি আমি ঠিক বলবো, মাইট্রাল ভালভের লিফলেট বা 4 মিলিমিটার হলে কি ঠিক বলবো? সেই ক্রাইটেরিয়া গুলো এখনো আসেনি ইকোতে। মেইনলি এখানে যেটা আসছে সেটা হচ্ছে আপনার রিগার্জিটেশন। এগুলো হবে না, রিগার্জিটেশন হবে না, সেই রিগার্জিটেশনের ক্রাইটেরিয়া গুলি থাকতে হবে। কি বলা হয়েছে যে মাইট্রাল রিগার্জিটেশনের 4টা ক্রাইটেরিয়া সবগুলি থাকতে হবে। সেটা কি আপনি অ্যাটলিস্ট দুইটা ভিউতে আপনি রিগার্জিটেশন পেতে হবে। আপনি ভিউগুলো জানেন, আমরা লং এক্সিস, শর্ট এক্সিস, 3টা 4টা বা ইয়েতে 4টা ভিউ মেনু যদি বলেন, অ্যাটলিস্ট দুইটা ভিউতে আপনাকে রিগার্জিটেশন পেতে হবে। এবং রিগার্জিটেশন জেটের লেন্থ মিনিমাম 2 সেন্টিমিটার হতে হবে। পিক ভ্যালোসিটি দেখবেন, যেটা আপনার এই ডপলার করতে লাগবে, ডপলার লাগবে যে কারণে পিক ভ্যালোসিটি দেখবেন 3 মিটার পার সেকেন্ড হতে হবে। আর পুরো প্যান সিস্টোল জোড়া আমার ইয়ে হইতে হবে, রিগার্জিটেশন থাকতে হবে। ইনভলভটা এরকম হবে যে পুরো প্যান সিস্টেম। এটা যখন ডপলারে যখন আপনারা স্পেকট্রাল ডপলার যখন করেন, সেখানে কিন্তু দেখা যায় পুরো প্যান সিস্টোল এক ধরনের এরিয়া থাকে। আর এই যে একটু আর্লি, একটু লেট সিস্টোল, আর্লি সিস্টোল বা মিড সিস্টোলে অন্যরকম থাকে। সো একটা ইনভলভের মতো হয়ে যায়। অলমোস্ট অ্যাওটিক রিগার্জিটেশন হচ্ছে, শুধু এখানে যে এই জেটের লেন্থটা কম ধরা হয়েছে, জেটের লেন্থটা কম, আর না হলে সবগুলি জিনিস। সো ইকোকার্ডিওগ্রাম আপনি যখনই কার্ডিয়াক ইনভলভমেন্ট চিন্তা করবেন, আপনি ক্লিনিক্যালি কার্ডিয়াক ইনভলভমেন্ট ক্লিনিক্যালি চিন্তা করবেন, বা আপনি কি বলে আরেকটা ক্লিনিক্যালি, সেটা হচ্ছে যে স্টেথো দিয়ে যদি আপনি কোনো একটা মার পেয়ে যান, সেক্ষেত্রে আপনাকে ইকোকার্ডিওগ্রাম করে প্রমাণ করতে হবে যে এটা কার্ডিয়াক ইনভলভমেন্ট। তার মানে একটা মেজর ক্রাইটেরিয়া আমরা জন্য এই ইকোকার্ডিওগ্রাম এখন অ্যাকিউট রিউমেটিক ফিভারে অলমোস্ট ম্যান্ডেটরি হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন এগুলো ছিল। মরফোলজিক্যাল চেঞ্জ। শিওর স্যার অ্যাকিউট কন্ডিশন স্যার রিগার্জিটেশনটা কেন হচ্ছে স্যার? সেকেন্ড আরেকটা হচ্ছে স্যার, যখন সাবসাইড করবে স্যার, তখন রিগার্জিটেশনটা কি স্যার? এটা হ্যাঁ, একটা হচ্ছে যে রিগার্জিটেশন কেন হয় সেটাই আসি। রিগার্জিটেশন হইতে পারে, আমি বলছি, আমি কিন্তু উত্তরটা দিয়ে দিছিলাম, খেয়াল করেন নাই। সেটা হচ্ছে যে পেরিকার্ডিয়াম যদি ইনভলভমেন্ট হয়, আমার রিগার্জিটেশন হবে না। আমার যদি মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হয়, আমার মায়োকার্ডিয়াম যখন মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হবে, মায়োকার্ডাইটিস হবে, কার্ডিয়াক ডাইলেটেশন হবে, তখন রিগার্জিটেশন হবে, হবে না? আমরা কি কার্ডিওমায়োপ্যাথি রিগার্জিটেশন পাই না? সেটা কি ভালভুলার ডিজিজের জন্য রিগার্জিটেশন হয়? নো, সেটা আমার মায়োকার্ডিয়াম ইনভলভমেন্টের জন্য হয়। আর পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়ামে কি হয়? ভালভুলাইটিস হয়। ভালভুলাইটিস হলে তো রিগার্জিটেশন হবে। যে কোনো এন্ডোকার্ডিয়াম ইনভলভমেন্ট হলে ভালভুলাইটিস হয়, রিগার্জিটেশন হয়। কোনো কনফিউশন? না স্যার, ঠিক আছে স্যার। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকা উচিত না। এই দুইটা জানা থাকতে হবে, মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট, এন্ডোকার্ডিয়াম ইনভলভমেন্টে আমার রিগার্জিটেশন হবে। এরপরে গিয়ে আমার যখন ক্রনিক হইতে থাকবে, তখন আমার স্টেনোসিস, রিগার্জিটেশন, ওগুলির আমার তখন হবে। এগুলো মরফোলজিক্যাল চেঞ্জ, যেটা আপনার ইকোকার্ডিওগ্রাফিক চেঞ্জ। এই মরফোলজি গুলো আমরা বলি যে একটু ক্রনিকের দিকে না গেলে বা দুই একবার রিকারেন্ট না হলে এই চেঞ্জ গুলো আমরা খুব একটা পাই না। একদম অ্যাকিউট ফিভারে, অ্যাকিউট রিউমেটিক ফিভারে এই জিনিসগুলো পাওয়া যায় না, প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। খুব ভালোভাবে মাইনরলি যখন ইকোকার্ডিওগ্রাম করবেন, ভালো মেশিনে করবেন, সময় দেওয়া করবেন, কিছু কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে আমরা কখন না দেখে রাখেন। সেটা হচ্ছে যে এসও টাইটার নিয়ে আমাদের যত ইয়ে থাকে, আমাদের বাচ্চাদের প্যারেন্টসরা এটা নিয়ে আমাদেরকে খুব আমি বলবো যে বিব্রত করে ফেলে। যে না, আপনি বলছেন যে বাচ্চার বাত জ্বর হয় নাই, কিন্তু ওর তো ইয়ে বেশি, কি বলে, বাত জ্বরের পয়েন্ট বেশি। আমার ডাক্তার সাহেব বলে দিছে বাত জ্বর হয়ে গেছে। সেই জিনিসগুলো আপনারা একটু, এটা যে একটা যদি রাইজিং পেয়ে যান, তাইলে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এটা তার একটা ইনফেকশনের হিস্ট্রি আছে। আপনি রিমেটিক ফিভার আপনি বলছেন না, কিন্তু তার একটা প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের হিস্ট্রি আছে। সো এইটা, এই রাইজিং টাইটারটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট, এটা মনে রাখবেন।
আর কালচার তো আমরা বলছি, কালচার পাইলে তো খুবই ভালো, আমার কালচারে যখন পজিটিভ পেয়ে যাবো সেটা আমার খুব ভালো। আমরা চলে আসি ডায়াগনোসিস, এই পর্যন্ত তো শেষ। এই হলো জন সাহেব, যিনি আমাদেরকে এই বিপদে ফেলছেও বলতে পারেন, আমাদেরকে সাহায্য করতে পারেন। আমি সবসময় পজিটিভ জিনিসগুলো আমরা অন্য জায়গায় খুব ভালোভাবে দেখবো। পরে এটা বেশ কয়েকটা বড় বড় ইনভয়েসে 92 হয়েছে, বড় ধরনের 2000 হয়েছে, 2003 বড় ধরনের এটা একটা খুব দেখতে কঠিন মনে হয়, খুব কঠিন না, আমি জাস্ট 1 মিনিট এটা দেখে দিলে যেটা বুঝবেন মনে হবে যে খুব কঠিন একটা স্লাইড দিলাম, আসলে কঠিন না। দেখেন যখন 1944-এ জোন্স ক্রাইটেরিয়া আসলো, তখন কার্ডিটিস আমার ছিল মেজর ক্রাইটেরিয়া, মেজর ম্যানিফেস্টেশন অল থ্রু, এখন এটা মেজর ম্যানিফেস্টেশন। প্রলং পিয়ার ইন্টারভেল তখন 1944-এ ছিল না, যেটা 56-এ ইনভলভ যোগ হলো মাইনর ম্যানিফেস্টেশন অল থ্রু, এখন এটা মাইনর ম্যানিফেস্টেশন। আর্থ্রাইটিস ছিলই না 1944-এ, আর্থ্রাইটিস কোনোভাবেই এখানে ছিল না, সেটা ছিল তারপরে যখন 56-এ আসলো, এই আর্থ্রাইটিস কিন্তু এখনো এটা আছে, 2015 পর্যন্ত এটা এখন আছে। আর্থ্রালজিয়া ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারেস্টিং, যে প্রথম যখন আসলো তখন আর্থ্রালজিয়া ছিল আমার মেজর ক্রাইটেরিয়া, এখন এই আর্থ্রালজিয়া মাইনর ক্রাইটেরিয়া অল থ্রু। সাবকিউটেনিয়াস নিউডিউল সব সময় এটা মেজর ক্রাইটেরিয়া, ইরেথিমা মার্জিনেটা মাইনর ক্রাইটেরিয়া ছিল, এখন এটা মেজর ক্রাইটেরিয়া। এই জিনিসগুলো এটা হচ্ছে দেখা মনে হয় যে কঠিন, এই জাস্ট আপনি যদি মাইনর ক্রাইটেরিয়া চিন্তা করেন, এক সময় ছিল ফিভার হিস্ট্রি থাকলে এটা মেজর ক্রাইটেরিয়া, এখন এগুলো এটা মাঝখানে ছিল মাইনর ক্রাইটেরিয়া, এখন এটা যে মাইনর মেজর কোনোই না, এটা একটা স্পেশাল কনসিডারেশন আপনি নেবেন, যে তার যখন প্রিভিয়াস একটা রিমিটিক ফিভারের হিস্ট্রি পাবেন, অবশ্যই আপনি এটারে ভালোভাবে ইভ্যালুয়েশন করে, ভালোভাবে আপনি পরীক্ষা করে তারপরে আপনি ডায়াগনোসিস করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো এক সময়, এই জিনিসগুলো এখনো আছে, যে আমার ডাব্লিউবিসি তে যেমন আমি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস বলতেছি, আইএসআর বলতেছি, সিআরবি বলতেছি, এগুলো আমার কিন্তু এখনো আছে মাইনর ক্রাইটেরিয়া। এগুলো অনেকগুলো ছিল, অ্যাবডোমিনাল পেইন, ইপিস্টেক্সিস মাইনর ক্রাইটেরিয়াতে ছিল, এগুলো এখন নাই। আর রিসেন্ট রিসেপ্টোকোকাল ইনফেকশন, এগুলো আমরা আলাপ করে চলে গেছি, খুব কঠিন না, দেখতে মনে হয় কঠিন, একটু নজর দিলে কঠিন না। এটাই হচ্ছে আমার রিভার জোন্স ক্রাইটেরিয়া 2015 এর এই রিভার জোন্স ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে এসিসি আহা করছে, সেটাতে খুব বেশি কঠিন কিছু নাই। দেখেন 2 মেজর ম্যানিফেস্টেশন অথবা 1 মেজর প্লাস 2 মাইনর, এটা একটা। আরেকটা হচ্ছে রিসেন্ট রিকারি রিমেটিক ফিভারের হিস্ট্রি থাকে, সেখানে 2 মেজর অথবা 1 মেজর 2 মাইনর অথবা 3 মাইনর, এই একটা জিনিস আসছে যে এক্সট্রা যোগ হয়েছে 3 মাইনর, 3 মাইনর প্লাস এটা থাকতে হবে, এটা থাকতে হবে রিকারেন্ট অ্যাকিউট রিমেটিক ফিভারের হিস্ট্রি থাকতে হবে। আমরা কিন্তু অ্যাকিউট রিমেটিক ফিভার ডায়াগনোস করতেছি, কোনো কনফিউশন এই জায়গায়, কোনো কনফিউশন আছে কিনা? আশা করছি তাহলে নাই। এখন এই মেজর এবং মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে, মাইনর ক্রাইটেরিয়াতে খুব কোনো চেঞ্জ নাই, মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া চেঞ্জ আছে, সরি, মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে কিছু চেঞ্জ আছে। সেই চেঞ্জটা মেইনলি আর্থ্রাইটিস নিয়ে, যে কথাটা আমি বলছিলাম যে আমরা মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস শব্দটা ব্যবহার করবো কিনা এটা চিন্তা করতে হবে। যেখানে বলা হচ্ছে যে লো রিস্ক পপুলেশন, যেটা আমরা লো রিস্ক পপুলেশনের একটা ডেফিনেশন আছে, যে যেখানে ইনভলভমেন্ট কম হয়, আমরা যদি ইউরোপ আমেরিকা ধরি, তারা লো রিস্ক পপুলেশনের মধ্যে পড়ে। তাদের বেলায় এই আর্থ্রাইটিস, সেটা হচ্ছে যে পলি আর্থ্রাইটিস থাকতে হবে, পলি আর্থ্রাইটিস অনলি আমার মেজর ক্রাইটেরিয়া। আর যেখানে আমি বা হাই রিস্ক পপুলেশন গ্রুপে যদি ধরি, সেখানে কিন্তু মনো আর্থ্রাইটিস ঠিক মাইনর ম্যানিফেস্টেশনে যখন আমরা বলছিলাম যে এই পলিআর্থ্রালজিয়া, তখন আমার যখন মডারেট টু হাই রিস্ক পপুলেশন গ্রুপে মনোআর্থ্রালজিয়া আসবে। এই হচ্ছে এই জায়গাটাই আমার মেজর চেঞ্জ, আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া, এখানে হচ্ছে আমার চেঞ্জ। এই চেঞ্জটুকু মনে রাখতে হবে যে রিভাইজ যখন হলো, এই চেঞ্জটুকু আমার কি হলো। তো এইটার ডেফিনেশন যে লো রিস্ক কারা, হাই রিস্ক কারা, এই ডেফিনেশন হলো এগুলো।
এটা খুব মনে রাখা হয়তো বেশি প্রয়োজন নেই, আমরা এরকম আমাদের গুলো মনে রাখি। পসিবল কিছু এয়ারে বলা হচ্ছে, মানে ইকুইট্রিমেটিক ফিগার। একটু দেখে নাও, বলা বুঝে যেতেছে। ঠিক আছে, এটা একটু দেখলে ভালো। এটা যে এটা ভালো এই জন্য যে যারা ডায়াগনোসিস করবেন, যারা প্র্যাকটিস করবেন তাদের সবগুলি আপনার ফিচার নিয়ে আসবে না, আপনার কাছে সবগুলি যে নিয়ে আসবে না। কেউ যদি কোরিয়া নিয়ে আসে, আপনি দেখেন যে তার কোরিয়ার আলাদা ম্যানিফেস্টেশন আছে, আপনি সরাসরি বলে ফেলছেন কিন্তু ইকুইট্রিমেটিক ফিভার একদম মিলে গেল। কোরিয়া যেটা হলো সিরিয়া, কিসব কোরিয়া, ওগুলো হইলে হবে না। কিন্তু আমার যখন কোরিয়াতে ক্লিনিক্যাল ফিচারটা আমি যদি না পাই, কোরিয়া যদি ডায়াগনোস করতে না পারি, তখন আমি ইকো করবো। ইকো করে আমাকে বলা হচ্ছে সাব ক্লিনিক্যাল কার্ডাইটিস। আর ক্লিনিক্যাল হলে আপনার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর সাথে যখন কার্ডাইটিস মিলে যাবে, ইকো ফাইন্ডিংস মিলে যাবে, সেটা ক্লিনিক্যাল কার্ডাইটিস। ওইটা থাকলে তো সরাসরি আমার এই ডায়াগনোসিস বলেই করতে পারি। আর না থাকলে আপনি রুল আউট আদার অন্য চিন্তা করবেন যে আমার এটা ইকুইট্রিমেটিক ফিভার না। ঠিক আর্থ্রাইটিসও সেম। যদি আর্থ্রাইটিসের সাথে আরো দুই একটা থাকে, আপনি এগুলা যেগুলো পেয়ে যাবেন, তখন আপনি বলবেন। না থাকলে তখন মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া গুলো চিন্তা করবেন। কোনো কিছুই নাই, তখন অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করবেন। ইকো ফাইন্ডিংস হঠাৎ করে যেগুলো যে কার্ডাইটিস করে আপনি ইকো ফাইন্ডিংস যখন পেয়ে যাবেন, ইকোতে কনফার্ম হয়ে যাবেন। আদার যদি ক্রাইটেরিয়া, যেটা আমার আরেকটা ক্রাইটেরিয়ার প্রয়োজন অথবা দুইটা মাইনর ক্রাইটেরিয়া, যখন আমি তখন এয়ারে বলতে পারি। কিন্তু এখানে আসছে যে পসিবল এয়ারে, প্রবাবল এয়ারে কি, ইকোতে আমি কনফার্ম করছি যে আমার কার্ডাইটিস আছে, যেটা আমি ইকো ক্রাইটেরিয়া আগে বলে আসছি। সেখানে যদি একটা মাইনর ক্রাইটেরিয়া আমি পেয়ে যাই, আমি সেখানে বলছি এটা প্রবাবল ইকুইট্রিমেটিক ফিভার। সেই ক্ষেত্রে আমার রিপিট ইকো করতে হবে 14 দিন থেকে 21 দিনের মধ্যে। যদি তখন আমি পেয়ে যাই, তখন আমার এই প্রবাবল থাকবে না, তখন আমার এটা ইকুইট্রিমেটিক ফিভারই হয়ে যাবে। ট্রিটমেন্ট আমরা সবাই জানি, ট্রিটমেন্ট নিয়ে তো খুব বেশি বলার কিছু নাই। ট্রিটমেন্ট আমরা সবাই জানি যে আমাদের ট্রিটমেন্টের কয়েকটা অংশ। একটা হচ্ছে একিউট রিউমেটিক ফিভারের ট্রিটমেন্ট, সরি এটা এই স্লাইডটা আমরা পরে যাই। একটা হচ্ছে একিউট রিউমেটিক ফিভারের স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিসের ইনফেকশনের ট্রিটমেন্ট। সেটা বলা হয় যে সবাই জানেন যে এখন এগুলো এই আইএম ইনজেকশন একটা দিলে মাত্র হয়ে যায়। একটা যদি আমি 1.2 মিলিয়ন ইউনিট দিতে পারি, তাহলে আমার হয়ে যায়। সেটাও ডোজ আছে যে 30 কেজির বেশি, 30 কেজির কম, আমরা ওইভাবে একটা সিঙ্গেল ডোজে হয়ে যায়। কিন্তু অরাল পেনিসিলিন দিলে 10 ডেজ আপনাকে দিতে হবে। যেখানে পেনিসিলিন রেজিস্ট্যান্ট আছে সেখানে অনেকে অনেক কথা বলে, কেউ এজিথ্রোমাইসিন দিচ্ছে, কেউ দেখা যায় সেফালোস্পোরিন দিচ্ছে, কেউ ওই যে সালফাডক্সিন, সালফা কি জানি ছিল একটা, কোট্রাইমোক্সিজোল আর টাইমেথামফেটামিন যে কম্বিনেশন, ওইটার কথা বলতেছে। সো এগুলো একটু মনে রাখতে হবে। সেটা শুধুমাত্র আমার যদি পেনিসিলিন অ্যালার্জি হয় সেসব ক্ষেত্রে ওই জিনিসগুলো হবে। আমরা বেড রেস্টের যে কথাটা বলছিলাম, যে ট্রিটমেন্টের একটা বড় অংশ বেড রেস্ট, এটা একটু বলে চলে যায়, এটা যদি আবার পরে মনে না থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। এটা হলো আমরা যখন রিউমেটিক ফিভার পড়াইতো যে আমাদের সময়, যে এমন হয়েছে যে একটা ছেলের 1 বছর লস দিতে হয়েছে। সে ক্লাস 6 এর একটা ছেলে রিউমেটিক ফিভার হলো, সে ক্লাস 6 এর একটা বছর তার লস যায়। এমন হয়েছে যে তাকে লস দেওয়ার জন্য রিকমেন্ডেশনও করা হতো যে তুমি 1 বছর বাবা রেস্ট নাও, তারপরে তুমি যায়। কার্ডাইটিস এমন এক খারাপ জিনিস। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করলাম কিন্তু কোনো কার্ডাইটিস পেলাম না, সেই ক্ষেত্রে আমার বেড রেস্ট একদম 2 সপ্তাহ, তারপরে গ্রাজুয়াল অ্যাম্বুলেটর প্রোভাইডেড আমার কোনো স্যালিসাইলাইটস লাগে নাই। আপনি যখন এই অ্যাসপিরিন দিবেন, পেশেন্টকে অ্যাসপিরিন দিয়ে আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করেন, আর যাই করেন অ্যাসপিরিন বন্ধ করার পরে তাকে 2 সপ্তাহ রেস্ট দিয়ে তারপরে বাকি 2 সপ্তাহ তাকে অ্যাম্বুলেটরি করবেন।
কার্ডাইটিস থাকলে, যদি কার্ডাইটিস থাকে এবং কার্ডিয়াক এনলার্জমেন্ট যদি না থাকে, এটা আপনি ইকো দিয়ে কার্ডিয়াক এনলার্জমেন্ট পাবেন, এক্সরে দিয়ে কার্ডিয়াক এনলার্জমেন্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে 4 সপ্তাহ এটা করতে হবে। কার্ডাইটিস এবং কার্ডিয়াক এনলার্জমেন্ট সেটা আপনাকে 6 সপ্তাহ করতে হবে। এবং কার্ডাইটিস উইথ হার্ট ফেলিউর, কার্ডাইটিস উইথ হার্ট ফেলিউর এটা যে কতদিন লাগবে কেউ জানে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল 3 মাস পর্যন্ত লাগবে। অর্থাৎ 12 উইকস আমরা দেখছিলাম, আমরা যেখানে 12 উইকস বলছিলাম, এখানে দেখা যাচ্ছে 8 উইকস ছিল, এখানে 12 উইকস এবং 3 মাস মানে প্রায় 12 উইকস পর্যন্ত লাগতেছে। এই জিনিসটা কিন্তু এখনো ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় প্রশ্ন করা হয়, বিশেষ করে যদি রিমেটিক ফিভার বা রিমেটিক হার্ট ডিজিজ কারো লং কেস শর্ট কেস পড়ে যায়, শর্ট কেসে তো সময় থাকে না, লং কেস পড়ে যায়, এই জিনিসটা একটু সবাই মনে রাখার চেষ্টা করবে। 2, 4, 6, 8 অন্তত এইভাবে মনে রাখলেও সিনিয়র টিচাররা খুব একটা মাইন্ড করবে না। অ্যান্টিবায়োটিক এগুলো আমরা বলছিলাম যে এটা। আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। ডাক কি দিবেন? অ্যান্টি ইনফ্লামেটরি আমাদের যখন আর্থ্রাইটিস হয়, সেলিসাইলেটস বা অ্যাসপিরিন সেটাই হচ্ছে আমাদের মেইন স্টিম ট্রিটমেন্টের, কিন্তু ডোজটা খুব বেশি, ডোজ বেশি দিলে এর সাইড ইফেক্ট গুলো মাথায় রাখবেন। ডোজ খুব বেশি, 100 মিলিগ্রাম পার কেজি পার ডে পর্যন্ত লাগতে পারে, এবং সেটা ভাগে ভাগে দিবেন। এবং যদি কার্ডাইটিস থাকে, কার্ডিওমেগালি থাকে এবং কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে, কার্ডাইটিস থাকলে আমার সেলিসাইলেটস থাকে, স্টেরয়েডও লাগবে। সেলিসাইলেটস থাকলে স্টেরয়েডও থাকবে। স্টেরয়েডের ডোজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল, স্টেরয়েডের ডোজ সব জায়গায় যেরকম থাকে এখানেও তাই আছে, 1 to 2 মিলিগ্রাম। স্পেশালি প্রেডনিসোলিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। কিন্তু আমরা উইথড্রয়ার সময় কি করব? উইথড্রয়ার সময় স্টেরয়েড ট্যাপারিং করে নিয়ে আসবেন, অ্যাসপিরিন দিতে থাকবেন, তারপরে স্টেরয়েড বন্ধ হবে, তারপরে অ্যাসপিরিন ধীরে ধীরে উইথড্র করবেন। প্রায় 3 মাসের ট্রিটমেন্ট লাগে টোটাল, স্টেরয়েড প্লাস এতে। এই হলো অ্যাকিউট কার্ডাইটিস যদি টোটালি ভালো হয়ে যায়। যে প্রশ্ন করছিলেন যে রিগার্জিটেশন গুলো, আমার এগুলো এটা ওই জিনিসগুলো রিভার্সেবল হয়ে যায় যদি সিঙ্গেল এপিসোড অ্যাকিউট রিউমেটিক ফিভার হয়, অ্যাকিউট রিউমেটিক কার্ডাইটিস হয় এবং আমি প্রপারলি ট্রিটমেন্ট করে থাকি, এটা আমার রিভার্সেবল। কিন্তু আমাদের মতো দেশে আমাদের যাদের হয় তাদের কিন্তু রিকারেন্সি হয়, রিকারেন্টলি হয়, তাদের বেলায় ওই ফলো আপের কথাটা মনে রাখতে হবে যে আপনার যদি আবার হয়। সাপোর্টিভ ট্রিটমেন্ট বিভিন্ন রকমের কথাবার্তা আছে। আমার যখন ফেলিউর আসবে, অ্যাকিউট রিউমেটিক ফিভারের যখন সাথে যদি আমার ফেলিউর চলে আসে, আমি ফেলিউরের অ্যান্টি ফেলিউরের সব ট্রিটমেন্টই সেখানে দিব। সিডেনহামস কোরিয়া এটা আলাদাভাবে লেখার অর্থ হলো এটা নিউরোলজিক জিনিস, আপনারাও ডিল করতে হবে। এটা এই সিডিটি হলো তার ড্রাগ, ওষুধ লাগে না। এটা হচ্ছে যে সেলফ লিমিটিং ডিজিজ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রেসিডুয়াল ডিজিজ থেকে যায়। আমি যতটুকু পড়াশোনা করছি থেকে যায়, সেটা আপনি এই ড্রাগগুলো কি দেওয়া হয়, ফেনোবারবিটান অথবা ক্লোরপোমাজিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, হ্যালোপেরিডল দিয়ে ট্রিটমেন্ট করা হয়। প্রিভেনশন আমরা বোধহয় শেষ দিকে চলে আসছি। প্রিভেনশনে আমরা সাধারণত জানি যে প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন। এখানে একটু ভাগ করে আমি একটা ভাগ করে নিই, ওরাও বিভিন্ন জায়গা থেকে ভাগ করে আমরা যে প্রিমিডিয়াল একটা প্রিভেনশন। আমি আমার এই অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনই আমি হতে দিব না। আমি যদি সেটা প্রিভেন্ট করতে পারি সোশ্যাল ডেভেলপমেন্ট করে, আমার হেলথ স্ট্যাটাস বাড়ে, আমার পভার্টি দূর করে, তাইলেও কিন্তু আমি এটা প্রিভেনশন প্রিমিডিয়াল, মানে আমাকে অ্যাকিউট হতে দিব না, ইনফেকশনই হতে দিব না, সেটা আমি প্রিভেন্ট করতে পারি। আর প্রাইমারি কোনটা, সেটা হচ্ছে যে আমার যখন এই গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়ে যাবে, যদি আমি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমি অ্যাকিউট রিউমেটিক ফিভার আমি এখানেই প্রিভেন্ট করে ফেলতে পারি। অ্যাকিউট রিউমেটিক ফিভার আমার হবে না। আর যখনই অ্যাকিউট রিউমেটিক ফিভার হয়ে গেল, তখন আপনাকে প্রোফাইল্যাক্সিস চিন্তা করতে হবে। সেটা যে প্রোটোকল আমরা জানি যে যখনই হলো আপ টু অ্যাডাল্ট লেভেল পর্যন্ত, আমরা এখন 22 বছর, কোথাও 25 বছর বলে, ওই জিনিসটা আমরা প্রোফাইল্যাক্সিস দিব। আর যখন কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়ে যায় তখন তো লাইফ লং। আর টার্সিয়ারি তো হচ্ছে আপনার ট্রিটমেন্ট করা। আপনি রিউমেটিক ফিভার হয়ে গেল, রিউমেটিক হার্ট ডিজিজ হয়ে গেল, সেটা ট্রিটমেন্ট করা, ভালভ রিপ্লেস করেন আর বাল্বোপ্লাস্টি করেন, এই জিনিসগুলো আপনাকে তখন, এইগুলো হচ্ছে আমার টার্সিয়ারি। বাকি জিনিসটা রিহ্যাবিলিটেশন। টেস্ট প্রোটোকল এটা আমরা বলছি, আর কিছু নেই। প্রশ্ন আছে?
এটা হচ্ছে প্রোফাইলিক্সিসের স্লাইড, যদিও এটা আমরা খুব বেশি ফলো করতে চাই না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর, প্রশ্নের জন্য সময় আছে 5 মিনিট। এটা হচ্ছে স্যার আমরা যখন স্যার ওই হেলথ কমপ্লেক্সে স্যার যখন প্লেসমেন্ট থাকে তখন স্যার আমাদের একটা প্রবলেম ফেস করতে হয় যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস আর হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার স্যার ডিফারেন্সিয়েট করতে খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ দুই ক্ষেত্রে মানে অলমোস্ট ক্লিনিক্যাল ফিচার একই আসে। যে হয়তো আপনার ওই পলিআর্থ্রাইটিস নিয়ে আসে, সাথে ফিভার থাকে, এবং যদি যখন আমরা ল্যাবে ইনভেস্টিগেশন করতে যাই তখন দেখা যায় যে ইএসআর বেশি, সিআরপি বেশি, তো তখন দেখা যায় যে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া মিলে রিউমেটিক ফিভারের কাছাকাছি চলে যায়। তো সেক্ষেত্রে স্যার আমরা কিভাবে আগাবো? কেউ উত্তর দিবে এটার? কেউ উত্তর দিতে চান সিনিয়র যারা আছেন পরীক্ষার কাছাকাছি? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার নজরুল ইসলাম স্যার, বিকার স্টুডেন্ট স্যার। হ্যাঁ স্যার স্যার যে আইটি আমি সাসপেক্ট করি সেক্ষেত্রে আমার স্যার পলি আর্টিকুলার হলে যদি স্যার সিমেট্রিক্যাল প্যাটার্ন থাকে সেক্ষেত্রে আমি আর টেস্ট বা এগুলো পজিটিভ পাইতে পারি স্যার, যদি রিমোটর আর্থ্রাইটিসের প্যাটার্নের থাকে। অথবা যদি অলিগো আর্টিকুলার থাকে তাহলে স্যার অটো অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাবে, যেটা স্যার রিমোটিক ফিভারে পাওয়া যাবে না। যেমন এএনএ পজিটিভ পাইতে পারি অলিগো আর্টিকুলার যদি হয়, অথবা স্যার রিমোটয়েড প্যাটার্ন যদি হয় সেক্ষেত্রে আমি রিমোটয়েড ক্ষেত্রে পজিটিভ পাইতে পারি, যেটা আমি রিমোটিক ফিভারে পাবো না। এটা ছিল পেরিফেরিতে, আমি ঢাকার কথা বলি নাই, পেরিফেরিতে প্রবলেমটা ফেস করতে হয়, যেখানে স্যার আরআই বা ইন্টেনসিভ এগুলো থাকে না। পেরিফেরিতে রিমেটিক ফিভার নিয়ে বেশি সমস্যা। আমার যেখানে ইকোকার্ডিওগ্রাম নাই সেখানে বেশি সমস্যা। কিন্তু প্রবলেমটা আমরা যদি শুরু থেকে বলি যে আমার একটা পেশেন্ট আর্থ্রাইটিস নিয়ে আসলো, আমি বললাম এটা যে কোনো আর্থ্রাইটিস হইতে পারে, সেই সাথে আমার অ্যাকিউট রিমেটিক ফিভার। আমার তো রিমেটিক ফিভার নেই এখন কথা, অ্যাকিউট রিমেটিক ফিভার। সো স্যার যেমন স্যার যে আইতে স্যার পেরিকার্ডিয়াল ইভিশন নিয়ে আসতে পারে। হ্যাঁ আমি আসছি। তো আমার একটা হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার, আমার একটা অল্টারনেটিভ মানে ডায়াগনোসিস একটা। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখি, এই পেশেন্টের অ্যাকিউট ফেরিনজাইটিসের কোনো হিস্ট্রি আছে কিনা আমরা একটু ওটা দেখি। যে আমার তো এই অন্যগুলোতে আমি অ্যাকিউট ফেরিনজাইটিস থেকে তো আর আমার আর্থ্রাইটিস হয় না, অন্য আর্থ্রাইটিস গুলো হয় না। তাহলে যদি আমার একটা ফেরিনজাইটিসের হিস্ট্রি পেয়ে যায় এবং সেটা ট্রিটমেন্টের হিস্ট্রি পেয়ে যায়, তাহলে কিন্তু আমাকে এখানে হেল্প করে ফেলতেছে, এখানে আমি একটা সাহায্য পেয়ে যাচ্ছি। আমি যদি ওই একদমই কিছু না হয়, আমার তো ওখানে এসোটাইটার হয়ে যাচ্ছে। আমি এই সপ্তাহে একটা করলাম, আমি সিঙ্গেল এসোটাইটার দিয়ে আমি নিজেও কিন্তু ডায়াগনোসিস করার পক্ষপাতী না। কিন্তু আমার যদি আলাদা করে তখন আমি আরেকটা করি, এক সপ্তাহ পরে আবার করি, দেখি আমার এসোটাইটার কি হয়। আমি এই আর্থ্রাইটিসের যে হয়, রিমেটিক ফিভারের যে আর্থ্রাইটিস হয়, আমি বলছি সেলিসাইলাস ড্রামাটিক ড্রাগ কেউ যদি কখনো ইউজ করে থাকেন, অ্যাসপিরিন দিবেন আপনি অপটিমাম ডোজে, দেখবেন যে 2 দিনে 1 দিনে বাচ্চা একদম দৌড়াইতেছে, লাফাইতেছে। সো এইটাও একটা আপনার এগুলো দেখতে, এটাও বলা হয়েছে এই গাইডলাইন, লাস্ট যে রিভিশনে এটাও একটা বলা হয়েছিল যে আপনি এই উইথড্র করে রাখেন, অ্যাসপিরিন উইথড্র করে রাখেন, যে আপনার একটা আর্থ্রাইটিস আসলেও অ্যাসপিরিন পেয়ে গেছে, আপনি উইথড্র করে দেখেন এটা মাইগ্রেটরি হয় কিনা, এটা আরেকটা জয়েন্ট ইনভলভ করে কিনা। তো এই জিনিসগুলো দেখা ছাড়া আপনার ওখানে খুব বেশি কিছু করার নেই। আপনি ওখানে করতে পারেন, একটা ইসিজিও তো করতে পারেন। ইসিজি করলে যদি আপনি প্রলং পিয়ার ইন্টারভেল পেয়ে যান, সেখানে তো আপনাকে এটা হেল্প করতে পারে। আপনি এখন পেরিফেরি বলতে উপজেলা, সেখানেও সবকিছু কালচার হয়ে যায়, আজকাল কালচার হয় অনেক উপজেলায়। আমার এখন ইকো মেশিন চলে গেছে, তো আমি সেগুলো দিয়ে করতে পারি যতটুকু সম্ভব। আদার আর্থ্রাইটিস গুলো যেগুলো ওই নজরুল বললো, আদার আর্থ্রাইটিস গুলো আমরা সেগুলো এক্সক্লুড করার চেষ্টা করি, এতে করে কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি। তারপরও আমরা কি সব রোগের ডায়াগনোসিস করতে পারি? রিমেটিক ফিভার বাদ দিলাম, আপনি কি বলতে পারেন যে ওই ডিজিজটা আমি 100% কনফার্ম করতে পারি কিছু প্যাথোলজিক্যাল টেস্ট ছাড়া, যেগুলো একদম স্লাইড টেস্ট মানে মাইক্রোস্কোপিক্যাল টেস্ট ছাড়া আমরা কোনো কিছু কিন্তু 100% নাই। তো এইরকম কিছু ডাইলেমা তো থাকবে, সেই জন্য আপনাকে উপরে রেফার করতে হবে, বা আপনি উপরে রুগী নিয়ে উপরের দিকে আসতে হবে, রুগী ভর্তি করতে হবে, তাকে অবজার্ভ করতে হবে, তারপরে আপনি ডায়াগনোসিসে বসতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি ডাক্তার নজরুল ইসলাম, স্টুডেন্ট স্যার। স্যার রিউমেটিক ফিভারে আর্থ্রাইটিস আমরা তো যেটা প্যাথোফিজিওলজি যেটা দেখলাম সেটা স্যার একটা ক্রস রিঅ্যাকশন করতেছে হার্ট মাসেলে বা হার্টের পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম অথবা স্কিন সরি কানেক্টেড টিস্যু জয়েন্টে স্যার। সেক্ষেত্রে স্যার জয়েন্ট তো স্যার
যে কোনো জয়েন্টেই ধরতে পারে, তাহলে এট এ টাইম সবগুলো না ধরে কেন মাইগ্রেটরি হচ্ছে স্যার এই প্যাটার্নটা? মানে মাইগ্রেটরিটা কেন হচ্ছে স্যার আমাদের এই রিউমেটিক ফিভারটা? এটা এটা আমি জানি না, কেউ জানলে উত্তর দিতে পারে। এট এ টাইম তো স্যার সবগুলো জয়েন্টে স্যার পারসিস্টিং একটা থাকার কথা, যেহেতু জয়েন্ট ইনভলভ হয়েছে স্যার। সেটাই তো পিকুলিয়ারিটি যে এই রিমেটিক ফিভারের, ওইটাই তো বোধহয় পিকুলিয়ারিটি। আমার জানা নেই, কারো জানা থাকলে উত্তর দিতে পারে। কারো জানা আছে? জানা থাকলে এটা হচ্ছে স্যার, আমি যতটুকু স্যার আগে সঠিক জ্ঞান নেই, যেটা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাল মানে ইনফেকশন থেকে যখন অটো ইমিউনিটি ডেভেলপ করবে, অ্যাটলিস্ট স্যার ইনফেকশন থেকে স্যার অটো ইমিউনিটি ডেভেলপ করতে 3 সপ্তাহের মতো সময় লাগে। এই জন্য আমরা থেকে 4 সপ্তাহ সময় লাগে বলি আমরা। হ্যাঁ ঠিক আছে, তোমারটা ঠিক আছে। তো এই জন্য দেখা যায় যে থ্রট ইনফেকশনের 3 থেকে 4 সপ্তাহ পরে অ্যাকুট ইমিউনিটি ফিভারের এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন শুরু হয়। তো সেই জন্য দেখা যায় স্যার ওই একসাথে না হয়, মানে কোনো জয়েন্ট একদিন আগে কোনো জয়েন্ট একদিন পরে, এভাবে স্যার ইয়াটা হয়, সিমটমটা ডেভেলপ করে স্যার। হ্যাঁ, আমরা যখন, আমি একটু আরেকটা অন্য গল্প বলি, এটা হইতে পারে, আমি এটা জানা নাই। সেটা হচ্ছে যে যখন একটা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আসে, একটা নি জয়েন্ট ইনভলভমেন্ট, বেসিক্যালি আমারও একটাই নি জয়েন্ট ইনভলভমেন্ট, অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেসে। তো আমরা অনেক বলি যে দেখেন বয়সের কারণে তো আপনার একটু হইতে পারে, তখন বলে যে আমার এই জয়েন্টের বয়স হয়েছে, ওইটার হয় নাই। কোন উত্তর আছে? এই ধরনের মানে কি কি প্রশ্ন, এগুলোর উত্তর দেওয়া খুব কঠিন কাজ। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে এলিভেটেড ইএসআর এন্ড সিআরপি আছে স্যার। স্যার এটা কি কোনো ইয়া আছে, মান আছে যে এলিভেশন তো স্যার মানে কততে বুঝবো স্যার যে এলিভেশন বা এটার উপরে? না, এটা আমরা যেটা নর্মাল রেঞ্জ জানি তার বেশি হইলেই হবে। আমরা তো নর্মাল রেঞ্জ জানি, ইয়ে স্যার আমার নর্মাল কত, সিআরপি আমার কোন ল্যাবে কত, ল্যাবরেটরি রেফারেন্স থাকে। এছাড়া কোনো বলা নাই যে এত হইলে হবে। জাস্ট রাইজিং যদি হয়, সেটা আপনাকে কিন্তু সাপোর্ট দিবে যে এসও টাইটারটা আমার বাড়তেছে, ফোল্ডে ফোল্ডে বাড়তেছে, বা ইএসআরটা বাড়তেছে, সেটা আপনার জন্য হেল্পফুল হবে। ক্রাইটেরিয়াটা আপনার আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমার এই ক্রাইটেরিয়া। না স্যার, যে গ্রিফিন বইতে লেখা আছে স্যার, এটা স্পষ্ট করে স্যার, যে ওখানে যেটা বলা আছে যদি লো রিস্ক হয় তো সেক্ষেত্রে স্যার ইএসআর হইতে হবে মোর দেন 60 উপরে, আর যদি হাই রিস্ক হয় সেক্ষেত্রে স্যার বলা হয়েছে যে ইএসআরটা মোর দেন 30 হলে তখন এর মধ্যে পড়ে যাবে। কেউ কিছু বলতে যাচ্ছে? আমার চোখে পড়ে নাই, আমি আসলে বলতে পারছি না যে আমি হ্যাঁ কোন বইয়ে মারুফ বলতেছে, কোন বইয়ে? গ্রিফিনে স্যার, গ্রিফিন পেডিয়াট্রিক্স এর বই। স্লাইড দেখাচ্ছি স্যার, রিভাইস স্যার স্যার আমার আমার আমি এগুলাতে, আমি ওগুলার চেয়ে বেশি হলো আমার, তো বললামই এটা মাইনর ক্রাইটেরিয়া নিয়ে, তো আমি যেগুলো আছে আমি ওগুলাতে থাকতে চাই। যে আমার যখনই আমি একটা শুধু মাইনর ক্রাইটেরিয়া একটা ক্ষেত্রে শুধু আমি পসিবল ডায়াগনোসিসে যাচ্ছি, যেটা আগে রিমেটিক ফিভারে ছিল। আর না হয় আমার মেজর ক্রাইটেরিয়া থাকলে আমি মাইনর ক্রাইটেরিয়া ইএসআর আমার 40 হলে আমি ডায়াগনোসিসে পৌঁছে যাবো, যে এটা একটা মাইনর ক্রাইটেরিয়া হিসেবে আমি এটাকে ধরবো, ডায়াগনোসিসে পৌঁছবো বলছি না, তো মাইনর ক্রাইটেরিয়া হিসেবে এটা আমি চিন্তা করবো। 60-র জন্য, 70-র জন্য, হাই জোন, লো জোন, এগুলির জন্য আমি বসে থাকবো না। কারণ আমি জানি যে রিমেটিক ফিভার আমি যদি ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা না দিই, প্রোফাইলাইসিস না দিই, আমি একটা মানুষের লাইফ লং একটা ডিজিজ হয়ে যাবে, সেটা হচ্ছে রিমেটিক হার্ট ডিজিজ। এটা আমাকে মনে রাখতে হবে। তো আমি আন্ডার ডায়াগনোসিসের চেয়ে আমি ওভার ডায়াগনোসিসের পক্ষে, এটা অফ দ্য রেকর্ড কথাবার্তা। রিভাইস জোন ক্রাইটেরিয়ার মধ্যে তো স্যার এখানে স্যার স্লাইডটার মধ্যে দিয়েছিলেন স্যার যে ইএসআর মোর দেন 30 এন্ড সিআরপি মোর দেন 3 হবে, এটা হবে স্যার, যেটা আমাদের স্যার এই মডারেট এন্ড হাই রিস্ক পপুলেশনের জন্য স্যার। হ্যাঁ সেটাই আমি এটা একটাই বলতে চাই যে আমার যে রেফারেন্স আছে এখন, সিআরপি ধরো 3, সিআরপি তুমি যখন রিপোর্ট দেখো আজকে এনএসবিটি এক এক ল্যাবে এক এক রেফারেন্স আছে, কোথাও আছে 6 পর্যন্ত নর্মাল, কোথাও আছে 3 পর্যন্ত নর্মাল। তো যেখানে 6 নর্মাল যে ল্যাব আমাকে রেফারেন্স দেয়, সেখানে তো 3 এ তুমি বলবা না যে আমার সিআরপি পজিটিভ, বলবা? এটা ল্যাবরেটরি রেফারেন্স আছে, ওরা যেই ল্যাবের ক্রাইটেরিয়া ওরা ফলো করছে সেখানে হয়তো 3 ছিল তাদের রেফারেন্স রেঞ্জ, এই জন্য তারা 3 বলছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন।
স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার কেরিকম মারমার কি শুধু রিউমেটিক আর্থ্রাইটিসে পাওয়া যাবে, না অন্য কোনো ডিজিজও তো পাওয়া যেতে পারে? এরকম কোনো ডিজিজে পাওয়া যাবে? অনেকগুলিতে পাওয়া যায়, মাইট্রাল রিগার্জিটেশন যেখানে থাকে সেখানেই পাওয়া যায়। বাট কেরিকম মারমার ক্যারেক্টারিস্টিক্স বলা হয় রিউমেটিক ফিভারের জন্য। কিন্তু মারমারের যে মারমার তুমি যখন কেরিকম বলবা তখন কিন্তু রিউমেটিক ফিভার দিকেই যায়। কিন্তু তুমি যখন বলবা যে না এটা ডায়াস্টোলিক একটা এমডিএম আমি পাচ্ছি, সেটা কিন্তু তখন ওইটার ডিডি অনেকগুলো আসবে। কিন্তু কেরিকম যখন বলে ফেলবা, তোমার বাল্বের অন্য কোনো ইনভলভমেন্ট নেই, সে তুমি কি করছো সব করছো, বাল্বের কোনো অন্য ইনভলভমেন্ট নাই, কিন্তু একটা মারমার পেয়ে যাচ্ছে, রিগার্জিটেশন আছে, সেটাতে তো আমি কেরিকম বলতেই পারি। কিন্তু আমার মাইট্রাল রিগার্জিটেশনে, অ্যাওর্টিক রিগার্জিটেশনে যখন এইরকম থাকবে ওভারফ্লোর জন্য, সেটার জন্য তো আমি ডিডি সবগুলো আনবো, সেটার জন্য তো আমার সব ধরনের ডিডি আসবে। কেরিকম বললে আমার এটা রিউমেটিক ফিভারের একটা রিউমেটিক ফিভারের ইয়েতে চলে আসে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা শেষ করি। স্যার মনে হয় শেষ করা যায় স্যার। হ্যাঁ, 9:15 বাজে। কেউ যদি আবার ওখানে যাইতে চায়, ওই ইয়াতে আবার ঢুকতে চায়, ওইটাতে ঢুকতে পারবে। তাহলে খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।